আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাস উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় ৯ অন্তরীকরণের প্রথম লেকচারে। তোমরা নিশ্চয়ই জানো যে অন্তরীকরণ তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। অন্তরীকরণ থেকে কিন্তু প্রতি বছর সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এসে থাকে। আমাদের অন্তরীকরণ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা আমাদের বিগত বছরে যত রকম প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে সবকিছু নেই আমরা এই অধ্যায়ের মাস্টার ক্লাসে ইন ডিটেল আলোচনা করব। তোমাদের সাথে এই অধ্যায়ের আলোচনার জন্য রয়েছি আমি মিতুল রহমান অন্তর, বর্তমানে বুয়েটে যন্ত্রকৌশল বিভাগে অধ্যয়নরত আছি। চলো আমরা দেখে নিই যে এই অধ্যায় থেকে কোন কোন টাইপের প্রশ্ন সাধারণত এসে থাকে। চলো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এই অধ্যায় থেকে কি কি টাইপের প্রশ্ন এবং কোন প্রশ্নের গুরুত্ব ঠিক কতটা এটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লিমিটের অস্তিত্বশীলতা, বিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা, এখানে গুরুত্ব দেওয়া আছে এক স্টার, অর্থাৎ এখান থেকে প্রশ্ন এসেছে কিন্তু অনেক বেশিবার আসে নাই, অর্থাৎ এটার গুরুত্ব তুলনামূলক কম। এই যে তোমরা গুরুত্ব কলাম দেখতে পাচ্ছ, এটা নির্ভর করছে যে আমাদের বিগত বছরগুলোতে এখান থেকে ঠিক কতবার প্রশ্ন এসেছে। এইখানে বাকি টপিকগুলো দেখতে পাচ্ছ যে আমাদের লিমিটের এখানে বেশ কিছু টপিক আছে যেখানে লিমিট ইজ ইকুয়ালস টু আমাদের লিমিট চেঞ্জ করতে হয়, এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ ইউজ করতে হয়, অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়, সূচক লগারিদম ধারা সংক্রান্ত কিছু লিমিটের ম্যাথ আছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে আমাদের সূচক লগারিদম ধারা এই সংক্রান্ত কিন্তু আমাদের প্রশ্ন অনেক বেশি এসে থাকে লিমিটের। তাহলে এখান থেকে এই চার্ট থেকে কিন্তু তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাচ্ছ যে লিমিটের কোন কোন টপিকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। আমরা দেখতে পাচ্ছি সূচক লগারিদম ধারা 3 স্টার, আবার মিশ্র ফাংশন 3 স্টার, এবং এক্স এর মান অসীমের দিকে অর্থাৎ অসীম লিমিট আমরা যেটা বুঝি ইনফাইনাইট লিমিট, এগুলো থেকে কিন্তু অনেক বেশিবার প্রশ্ন আসছে। আমার মনে হয় যে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি যে আমরা কোনটাকে কতটুকু প্রায়োরিটি দিব। কিন্তু আমার সাজেশন সবসময় হবে যে হ্যাঁ, এগুলোকে তুমি বেশি গুরুত্ব দিবে, কিন্তু যেগুলোতে 1 স্টার বা 2 স্টার সেগুলোকেও কিন্তু আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, যেন সেখান থেকে প্রশ্ন আসলেও যেন আমরা অ্যান্সার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আরো কিছু টাইপ। এগুলো হচ্ছে আমাদের প্রথম এই এক্সপোনেনশিয়াল ফর্ম, এটা হচ্ছে আমাদের লিমিটের প্রশ্ন। এখান থেকে অনেক বেশিবার প্রশ্ন এসে থাকে। এক্সপোনেনশিয়াল ফর্ম আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতে পাচ্ছি মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়, এখানেও কিন্তু অ্যাডমিশন থেকে প্রশ্ন এসে থাকে। তারপরে ফাংশনকে সরলীকরণ করে অন্তরীকরণ, একটু সরলীকরণ করে এরপর আমরা ডিফারেন্সিয়েশন করি। চেইন রুল খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের একটা টাইপ, চেইন রুল। এরপর দেখো, দুটি ফাংশনের সমন্বয় অন্তরীকরণ, দুটি ফাংশন থাকে আমাদের অন্তরীকরণ করতে হয় বিপরীত অন্তরকের সাহায্যে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতিক প্রতিস্থাপন এবং সূচক ফাংশনকে হচ্ছে লগারিদমের মাধ্যমে আমাদের লগারিদম প্রয়োগ করে এরপর হচ্ছে অন্তরীকরণ করতে হয়। তাহলে এই টাইপগুলো আমরা সবগুলোই দেখবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট স্লাইডে আমাদের শেষের দিকের যে অংশগুলো আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে, সেটা কিন্তু আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অব্যক্ত, পারামিতিক দুটোই হচ্ছে আমাদের অনেক বেশি এসে থাকে। এখান থেকে নরমালি আমাদের এমসিকিউ বেশি আসে। এনতম অন্তরক সহগ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ খুবই গুরুত্বপূর্ণ। স্পর্শক অভিলম্ব খুবই গুরুত্বপূর্ণ। অন্তরীকরণের ব্যবহারিক প্রয়োগ, গুণমান লঘুমান, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ব্যবহারিক প্রয়োগ, এই সবগুলো টপিক স্পেশালি লাস্টের গুলো আমাদের কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং দেখা যায় যে তুমি যদি এই লাস্টের 20 থেকে 25 এই টাইপগুলো তুমি যদি শুধু পড়ে যাও, খুব সম্ভাবনা আছে যে তুমি বুয়েটে ইভেন একটা প্রশ্ন কমন পেয়ে যাবে ইন রিটেন। ওকে, তো অবশ্যই আমরা এগুলাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবো। তো অবশ্যই আমরা শুরু থেকে শুরু করবো। আসো আমরা একটা একটা করে টপিক দেখা শুরু করি। আমাদের আজকের লেকচারে আমরা যে দুটো টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিমিটের অস্তিত্বশীলতা কেন্দ্রিক এবং বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা। তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ, গুরুত্ব এখানে এক স্টার করে দেওয়া। তার মানে এই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে না, কিন্তু এই টপিক দুটো খুবই কনসেপচুয়াল। এই জন্য আমাদেরকে অবশ্যই টপিক দুটো বুঝতে হবে যেন এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারি, এবং এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের পরবর্তীতেও কাজে লাগবে। এই জন্য অবশ্যই আমরা এখানে এগুলোকে হেলাফেলা করে দেখবো না, আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। তো চলো আমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই লিমিটের অস্তিত্বশীলতা কেন্দ্রিক, এখান থেকে একবার এমসিকিউ আসছে আইইউটিতে এবং একবার রিটেন আসছে রুয়েটে। প্রথমেই আমাদের লিমিটের অস্তিত্বশীলতা বুঝতে হলে আমাদের লিমিট জিনিসটা বোঝা জরুরি। যে লিমিট জিনিসটা আসলে কি? লিমিট হলো কোন সংখ্যার অনেক কাছে যাওয়া। হ্যাঁ, ঠিক কতটা কাছে? কাছে আমরা কল্পনাও করতে পারি না, তার থেকেও বেশি কাছে যাওয়া, এটা বলতে বোঝায় হচ্ছে লিমিট। এখন হ্যাঁ, আমাদের লিমিটের দরকার কেন পড়লো? আমরা কেন কোনো সংখ্যার অনেক বেশি কাছে পৌঁছাতে চাই, এটা বোঝানোর জন্য দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে, y is equals to f of x, x square minus 1 divided by x minus 1, একটা ফাংশন। এই ফাংশনের ক্ষেত্রে আমি যদি তোমাকে বের করতে বলি, ভাই এবং আপুরা বলো তো, f of 1 এটা সমান কত? এই f of 1 যদি বের করতে বলি, যেখানে x এর ভ্যালু তুমি খালি 1 বসাবা, তোমার দেখো একটা টার্ম চলে আসবে 0/0। x এর ভ্যালু 1 বসিয়ে দেখো, তোমার টার্ম চলে আসবে 0/0। এখন ভাই এই 0/0 ভ্যালুটা আসলে কত, তাই না? 0/0 ভ্যালু কত আমরা কিন্তু এটা মনে হয় জানি না। 0/0 ভ্যালু কত? এখন এই 0/0 ভ্যালু নিয়ে তোমাদের মনে অনেক রকম সংশয় আসতে পারে। ভাইয়া, আমরা জানি কোন সংখ্যার নিচে যদি শূন্য থাকে, কোন কিছুকে শূন্য দিয়ে ডিভাইড করলে এটা হয় হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, বা আমরা বলতে পারি এটার লিমিটিং ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটি, তাই না? কোন সংখ্যাকে শূন্য দিয়ে ডিভাইড করলে এটা হবে হয়তো প্লাস মাইনাস ইনফিনিটি। আবার তোমাদের আরেক দল বলতে পারে, ভাই উপরে শূন্য আছে, আমরা জানি উপরে শূন্য থাকলে এটার ভ্যালু হয় 0, 0/3 0 হয়, 0/5 0 হয়, তাহলে 0/0 0 হওয়ার কথা নাকি? এটা তোমাদের আরেক দল অবশ্যই বলতে পারে। আরেক দল বলতে পারে, ভাই এত কিছু বুঝি না, উপরে 0 নিচে 0 কাটাকাটি করে দেন, তাকে হচ্ছে 1। এখন কারটা আসলে ঠিক? হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে? প্লাস মাইনাস ইনফিনিটি, 0 নাকি 1? আসলে এখানে কারোটাই আসলে ঠিক না। কেন ঠিক না? এটা বোঝার জন্য আমাদেরকে ভাগ জিনিসটা বুঝতে হবে। ভাগ আসলে কি? আচ্ছা, বোঝার চেষ্টা করি ভাগ আসলে কি। দেখো 12 ডিভাইডেড বাই 3 এই কথাটার মানে কি? ধরলাম যে 12 ডিভাইড বাই 3 হচ্ছে x, 12 ডিভাইড বাই 3 হচ্ছে x। এই কথাটার মানে হচ্ছে দেখো 3 এর সাথে কত গুণ করলে 12 হয়, খেয়াল করে দেখো।
এই কথাটা মানে এক্স্যাক্টলি তাই যে 12 ইজ ইকুয়ালস টু 3 ইন্টু এক্স। 3 এর সাথে কত গুণ করলে 12 হয়? আমরা সবাই জানি যে 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 4। এখন আমরা আগের উদাহরণে চলে যাই চলো। যে আগের উদাহরণ ছিল হচ্ছে 0/0। আমি ধরে নিচ্ছি যে 0/0 হচ্ছে ইকুয়াল টু এক্স। এই কথার অর্থ হলো যে 0 এর সাথে কত গুণ করলে 0 হয়? ভাইয়া 0 এর সাথে 1 গুণ করলেও 0 হয়, 2 গুণ করলেও 0 হয়, 3 গুণ করলেও 0 হয়, 100 গুণ করলেও 0 হয়, -100 গুণ করলেও 0 হয়, পাই গুণ করলেও 0 হয়, আবার গুণ করলেও 0 হয়। তাহলে এখানে আসলে x এর ভ্যালু কত? এখানে আমরা x এর আসলে অসংখ্য ভ্যালু পাচ্ছি। এখানে x এর ভ্যালু যা ইচ্ছা তাই হতে পারে। যে x = 0, 1, 2, 100, -100 কি হইতে পারে এটা আসলে কোনো শেষ নাই। তাহলে এখানে আসলে কিন্তু আমরা x এর ভ্যালু নির্ণয় করতে পারছি না। যেহেতু এখানে x এর ভ্যালু নির্ণয় করা যাচ্ছে না, এজন্য আমরা 0/0 এটাকে বলে থাকি হচ্ছে অনির্ণীয়। যে নির্ণয় করা যায় না তাই হচ্ছে অনির্ণীয়। এটাকে বলা হয় অনির্ণীয়, নির্ণয় করা যাচ্ছে না। ম্যাথে এরকম অনির্ণীয় টার্ম মোট 7টা আছে। ম্যাথে অনির্ণীয় টার্ম আছে মোট 7টা। এগুলো কি কি? আমি যদি একটু লিখতে চাই, আমি যদি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে অনির্ণীয় টার্মগুলো কি কি? একটা হচ্ছে 0/0, একটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি, একটা হচ্ছে 0 টু দি পাওয়ার অফ 0, একটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, একটা হচ্ছে ইনফিনিটি ইনটু 0, একটা হচ্ছে আমাদের 1 টু দি পাওয়ার অফ ইনফিনিটি, আর একটা হচ্ছে ইনফিনিটি টু দি পাওয়ার অফ 0। এই যে আমাদের 7টা টার্ম তোমরা দেখতে পাচ্ছ, এই 7টা হচ্ছে ম্যাথের অনির্ণীয় আকৃতি। এই 7টার ভ্যালু আমরা বের করতে পারি না। এগুলো হচ্ছে অনির্ণীয়, যা নির্ণয় করা যায় না। এই 7টা বাদে বাকি সবকিছুর ভ্যালু আমরা অ্যাটলিস্ট গেস করতে পারি, নির্ণয় করতে পারি, কিন্তু এই 7টা ভ্যালু কিন্তু আমরা নির্ণয় করতে পারি না। এটা হচ্ছে অনির্ণীয়। এখন ম্যাথে আমাদের ম্যাথমেটিশিয়ানদের একটু সমস্যা আছে। আমাদেরকে যদি বলা হয় যে নির্ণয় করা যায় না, এটাকে আমরা বুঝতে পারি না, জানতে পারি না, তখন আমরা এটাকে আর ওভাবে ছেড়ে দিই না। যা ঠিক আছে, জানতে পারলাম না, ছেড়ে দিই। আচ্ছা ঠিক আছে, অন্য কিছু নিয়ে মাথা খারাপ করি না। আমরা ওইটার ভিতরে যাওয়ার চেষ্টা করি। যেমন আমরা যখন দেখছি যে একটা যদি মনে করো এরকম কিছু একটা থাকে যে x স্কয়ার ইকুয়াল টু -1, x স্কয়ার সমান ইকুয়াল টু মনে করো -1, এরকম যদি কিছু একটা থাকে, হ্যাঁ, যেখানে তোমাকে আমি বললাম যে বলো তো x এর ভ্যালু কত হবে? তুমি বললা যে ভাইয়া এখানে x এর ভ্যালু যেটা হয় এটা আসলে বাস্তবে এক্সিস্ট করে না, √1। এটা সম্ভবই না। আমাদের কোনো কিছু ঋণাত্মক, আমাদের কোনো কিছুর বর্গ সেটা কোনো ঋণাত্মক হতে পারে না। তাই না? এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কিন্তু এতটুকু বলে চুপ করে থাকি নাই, বসে থাকি নাই। আমরা কি করছি বলতো? আমরা এখানে কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার, এই আইডিয়া গুলা, এই কনসেপ্ট গুলা নিয়ে আসছি। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ভ্যালু গুলা যেগুলো আমরা নির্ণয় করতে পারছি না, এখানে কিন্তু আমরা আসলে চুপ করে বসে থাকি নাই। আমরা কি করছি? আমরা ট্রাই করছি যে এগুলো নির্ণয় করা যায় না ভালো কথা, আমরা এটলিস্ট এগুলোর কাছাকাছি কোনো ভ্যালু কি বের করতে পারি কিনা, বা কোন ভ্যালুটা অনেক বেশি লজিক্যাল এমন কিছু আমরা বের করতে পারি কিনা সেটা আমরা চেষ্টা করব। যেমন দেখো এই ফাংশনের ক্ষেত্রে যখন আমি 0/0 পাইলাম, এটার ভ্যালু তো আমি বের করতে পারি না। বের করতে পারি না বলে আমি হাত গুটাই এভাবে বসে থাকবো না। আমি কি করব? আমি চেষ্টা করব যে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, সবচেয়ে বেশি কি বলবো যে অ্যাকসেপ্টেড ভ্যালু কি হওয়ার কথা, কি হওয়া উচিত ছিল এখানে, এটা আমরা বোঝার ট্রাই করব। এই কাজটা আমরা কিভাবে করি খেয়াল করো। এই কাজটা আমরা করি হচ্ছে, আমরা এটা যদি গ্রাফটা দেখি, এই ফাংশনটা যদি আমরা গ্রাফটা দেখি, তাহলে গ্রাফটা হবে অনেকটা দেখতে এরকম। গ্রাফটা হবে দেখতে অনেকটা এরকম। ঠিক আছে? যেখানে যখন আমাদের x, দুঃখিত, যখন আমাদের x ইকুয়াল টু 1, তখন এই গ্রাফের কোনো ভ্যালু আসলে পাওয়া যায় না। যখন এখানে তুমি দেখবা x ইকুয়াল টু 1, ওখানে একটা তুমি হোল দেখবা, গ্রাফের কোনো ভ্যালু পয়েন্ট না, গ্যাপ দেখবা। ঠিক আছে? ভালো কথা। তাহলে এই ভ্যালুটা কত বের করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা ট্রাই করব এই ভ্যালুটাকে গেস করার, যে এই ভ্যালুটা আসলে কেমন হওয়ার কথা। এই গেসটা আমরা কিভাবে করি? এই গেসটা করার জন্য আমাদের দুইটা বলতে পারো ইনফর্মার আছে। যেমন পুলিশদের ইনফর্মার থাকে না? তারা কি করে? পুলিশদেরকে হচ্ছে ইনফর্ম করে যে মনে করো তুমি সন্ত্রাসীকে ধরতে যাচ্ছ, পুলিশ কোনো সন্ত্রাসী ধরতে চায়। ইনফর্মাররা ইনফর্ম করে যে না ওইখানে থাকতে পারে, ওই প্লেসে থাকতে পারে। তোমার এরকম দুটো ইনফর্মার আছে। একজনের নাম হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর একজনের নাম হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট কি করে? লেফট হ্যান্ড লিমিট হচ্ছে গ্রাফে বাম পাশ থেকে ওই পয়েন্টের কাছে অ্যাপ্রোচ করে, বাম পাশ থেকে ওই পয়েন্টের কাছে যায়। আর রাইট হ্যান্ড লিমিট কি করে? ডান পাশ থেকে ওই পয়েন্টের কাছে যায়। ঠিক আছে? তাহলে বাম পাশ থেকে যাচ্ছে, এই জন্য আমরা বলি লেফট হ্যান্ড লিমিট, বা বাংলায় বলি বাম দিকবর্তী সীমা। আর ডান পাশ থেকে যায় তাকে আমরা বলি হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকবর্তী সীমা। ওকে? আচ্ছা, এই দুজন এই পয়েন্টের কাছে যাওয়ার চেষ্টা করে। কাছে যাওয়ার চেষ্টা করে এরা দেখে যে আমি যদি বাম দিক থেকে যাই তাহলে এই ভ্যালুটা কেমন হওয়ার কথা। দেখো ও বলছে আমি যদি বাম দিক থেকে যাই তাহলে এটা এইখানে কোন একটা ভ্যালু হওয়ার কথা, তাই না? ও আমাকে শো করছে যে এখানে কোন একটা ভ্যালু হওয়ার কথা। আবার দেখো যখন আমি ডান দিক থেকে এই পয়েন্টের কাছে আসতেছি, ও কিন্তু আমাকে সেম কথাই বলতেছে যে এইখানে কোন একটা পয়েন্ট হওয়ার কথা। তাহলে দুইজনই কিন্তু একটা সেম পয়েন্টকে ইন্ডিকেট করছে। বাম দিক থেকে আসলেও ও বলতেছে এখানে একটা পয়েন্ট হওয়ার কথা, ডান দিক থেকে আসলেও ও বলতেছে এখানে কোন একটা পয়েন্ট হওয়ার কথা। তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এখানে আমাকে সেম ভ্যালু দিচ্ছে। এরা যে ভ্যালুটা দেয় এটাকেই বলা হয় লিমিটের মান। এই অঙ্কের ক্ষেত্রে, এই কেসে এই লিমিটের মান হয় হচ্ছে 2। এই লিমিটের মান হয় 2। তুমি দেখবা যে লেফট হ্যান্ড লিমিট এও বলতেছে যে এখানে 2 হওয়ার কথা, রাইট হ্যান্ড লিমিটও বলতেছে যে এখানে 2 হওয়ার কথা। তো এই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে এখানে লিমিটের মানটা হবে হচ্ছে 2। আমরা লিখি জিনিসটাকে এইভাবে যে লিমিট ভাইয়া x ইকুয়াল টু 1 হইলে কত, এটা আমরা জানি না, কিন্তু x যদি 1 এর খুব কাছে হয়, খুবই কাছে, কতটা কাছে আমরা ইমাজিনও করতে পারি না, তার থেকে বেশি কাছে, তখন এটা আমরা লিখি এইভাবে যে x টেন্ডস টু 1, যে x 1 না, ঠিক আছে, x ইকুয়াল টু 1 না, কিন্তু x 1 এর অনেক অনেক বেশি কাছে। x টেন্ডস টু 1, তখন আমি যদি ফাংশনটা লিখি যে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, এটার ভ্যালু হয় হচ্ছে আমাদের 2। এটাকে যদি আমি একটু ম্যাথমেটিক্যালি দেখাই যে ম্যাথমেটিক্যালি জিনিসটা কিভাবে আসে, হ্যাঁ দেখো
দেখো জিনিসটা এইভাবে আসবে যে লিমিট x টেন্ডস টু 1, x স্কয়ার মাইনাস 1 কে লেখা যায় হচ্ছে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, নিচে আছে হচ্ছে x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 x মাইনাস 1 কাটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র x প্লাস 1। এখন আমাদের লিমিটের মজাটাকে খেয়াল করো, লিমিটের মজা হচ্ছে তুমি যে x মাইনাস 1 x মাইনাস 1 কাটলা, যেখানে x হচ্ছে টেন্ডস টু 1, x ইকুয়াল টু 1 হইলে এটা হয়তো 0 আর 0, 0 আর 0 কিন্তু কাটাকাটি করা ম্যাথমেটিক্যালি ভ্যালিড না। 0 এবং 0 কাটাকাটি করা ম্যাথমেটিক্যালি একেবারেই ভ্যালিড না, ইনভ্যালিড একটা জিনিস, তাই না? 0 আর 0 কাটাকাটি করে গেলে অনেক রকম কথাবার্তা বলা যেত। হ্যাঁ, 0 আর 0 কাটাকাটি করে গেলে তুমি বলতে পারতা যে ভাইয়া যে এখানে সাপোজ তুমি বলতা যে ভাইয়া 0 ইকুয়াল টু 0, আমি একটা কাজ করি একটু অন্য পাশে একটু মুছে আসি, দাও দুঃখিত। মনে করো আমি যদি একটা পেজ নিই এখানে, 0 আর 0 যদি কাটাকাটি করা যায় তাহলে কি হতো? তাহলে তুমি বলতা যে ভাইয়া আমরা জানি 0 ইকুয়াল টু হচ্ছে 0, আমরা বলতে পারি যে 1 ইনটু 0 ইজ ইকুয়ালস টু হচ্ছে 100 ইনটু 0। কথার মধ্যে কিন্তু কোনো ভুল নাই, কারণ দেখো আমাদের বাম পাশেও আছে 0, ডান পাশেও আছে 0, 1 ইকুয়াল এখানেও 0 এখানেও 0, ঠিক আছে না? লাইনটা একদমই ঠিক আছে। এখন তুমি কি করলে ভাই, একটা কাজ করি, এখান থেকে 0 আর 0 কাটাকাটি করে দিই। 0 আর 0 কাটাকাটি করলে কত হচ্ছে দেখো তো, তাহলে থাকতেছে হচ্ছে 1 ইকুয়াল টু 100। তাহলে ভাই একদম প্রমাণ হয়ে গেল যে 1 ইজ ইকুয়ালস টু 100, 1 ইকুয়াল টু 100। এটা কি সত্যি? মোটেও সত্যি না। তোমার কাছ থেকে যদি আমি 1 টাকা, না তোমার কাছ থেকে মনে করো আমি 100 টাকা ধার নেই, ধার নিয়ে যদি আবার 1 টাকা ব্যাক করি, তুমি নিশ্চয়ই আমাকে ধরবা, তাই না? যে আপনি নিছেন 100 টাকা, আপনি ব্যাক দিচ্ছেন 1 টাকা। তখন আমি যদি বলি ভাই 1 আর 100 সমান সমান, তুমি কি আমার ছেড়ে দিবা? না, ছেড়ে দিবা না। তুমি বলবে যে না, সেটা ভুল আছে। ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এই যে আমরা 0 আর 0 কাটাকাটি করছি, এই কাটাকাটি করা ভ্যালিড না। তাহলে ভাই আমরা এইখানে কিভাবে কাটতে পারছি? এখানে তো x ইকুয়াল টু 1 হলে এটা 0 হয়, এটা 0 হয়। কিভাবে কাটতে পারছি? কাটতে পারার রিজন হলো এখানে আসলে 0 আর 0 হচ্ছে না, কারণ এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1 হচ্ছে না, 1 এর খুব কাছে হচ্ছে। 1 এর খুব যেহেতু কাছে, এইজন্য ইকুয়াল টু 1 না, কিন্তু 1 এর অনেক কাছে, এইজন্য কাটাকাটি করা যাচ্ছে। এটা এক্স্যাক্টলি 0 হয়ে যাচ্ছে না। আচ্ছা, তাহলে দেখো এরপর থেকে কি দাঁড়াচ্ছে? এরপর থেকে দাঁড়াচ্ছে যে লিমিট x টেন্ডস টু 1, এটা থাকবে হচ্ছে x প্লাস 1। এরপরে হচ্ছে আমরা এখানে x এর ভ্যালু 1 বসাবো। x এর ভ্যালু 1 কিভাবে বসানো যাবে? আপনি তো বললেন যে x ইকুয়াল টু 1 না, কিন্তু আবার এটাও বলছি যে x 1 এর খুবই কাছে, যেহেতু খুবই কাছে এজন্য 1 বসানো যাবে। তার মানে 1 বসালে যে ঝামেলাগুলো ছিল, ওই ঝামেলাগুলো ও দূর করে দিচ্ছে, কিন্তু যে সুবিধাগুলো আছে সেগুলো ঠিকই নিচ্ছে। তাহলে দেখো আমি কিন্তু পেয়ে গেলাম যে এই লিমিটের ভ্যালু হচ্ছে 2। এই হচ্ছে আমাদের লিমিটের ফুল কনসেপ্টটা, ঠিক আছে? তুমি হয়তো এই জিনিসগুলো জানতা, ম্যাথগুলো করতে পারতা, বাট কনসেপ্টগুলো তোমার কাছে ক্লিয়ার কিনা এটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই জরুরি। আমরা দেখা যায় ক্যালকুলাস বুঝি মানে বলতে হয়তো করতে পারি, কিন্তু জিনিসটা আসলে কি এটা হয়তো বুঝি না। তো আমরা চেষ্টা করছি যে যেন কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারো। আশা করি আইডিয়াটা বুঝতে